নমস্কার বন্ধুরা, অনেক সকালবেলায় আজকে ব্লগ শুরু করে দিলাম। এখন বাজে 5টা। আমার মেয়ের আজকে স্কুল আছে। সকালবেলায় বানিয়ে দিতে হবে একটু টিফিন। যে টিফিনটা বানিয়ে দেব সেটা একটু সময় সাপেক্ষ বানানোটা, যার ফলে অনেক সকাল সকাল উঠেছে। কি ভালো লাগছে বাইরেটা এই সময়টা দেখতে, আর আকাশটা দেখে মনে হচ্ছে সময় এখানেই আটকে যাক। সময়কে তো আটকে রাখা যায় না, তাই জন্য চলে আসতেই হলো গৃহকর্মে। এটা আলুটা সেদ্ধ করে রেখেছি একটু আগে, মানে সকালে উঠেই প্রথমে আগে আলুটা সেদ্ধ করেছি, তারপর সেটাকে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি। হ্যাঁ, করে দেবো আলুর পরোটার মতোই, তবে প্রথা মাফিক আলুর পরোটা নয়। রাত্রেবেলাতে এখন ওই আটা মেখে রাখার যে ব্যাপারটা, সেটা থেকে নিজেকে মুক্ত করেছি। সকালবেলায় উঠে যখন আলুটা সেদ্ধ হচ্ছিল তখন আটাটাও মেখে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন একটু আধখানা পেঁয়াজ কুচিয়ে নিলাম, নিয়ে তারপর ওই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো মাখনে করে নিয়ে তার উপর দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। এটাই হবে পুর। তবে হাল ফেলে জমানায় এই ধরনের মানে পরোটা লেয়ার করে পরোটা করা যেটাকে বলে, সেটা কিন্তু অনেকেই করে, আমি দেখেছি, কিন্তু আমার কিন্তু এই রেসিপিটা বহুদিনের। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই ডিমের ভুর্জিটা হয়ে যাওয়ার পর ওই যে আলুটা মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন ছাড়া আর বিশেষ তেমন কিছু দেওয়া হয়নি। আর ওই যে পেঁয়াজটা দিয়েছি, ব্যাস এইটুকুই, আর একটু গোলমরিচ। তো এখন যেটা হয়েছে যে হালফিলের জমানায় এই ধরনের লেয়ার করা রেসিপি আমি দেখতে পাই, কিন্তু আসলে এই রেসিপিটা কিন্তু বহুদিনের পুরনো। সেটা হচ্ছে আমার মেয়ে ছোটোবেলায় খাওয়া নিয়ে বড় ঝামেলা করতো। একটার বেশি দুটো দিলে সে কিছুতেই খেত না। সেই জন্য কী হতো জানেন, আমি এরকমভাবে দুখানা করে লেচি কাটতাম, মানে দুখানা করে পরোটা মতো করতাম, নিয়ে তারপর মাঝখানটায় ভরে দিতাম পুরটা, দিয়ে তার ওপর দিয়ে আবার একটা ফেলে দিয়ে, মানে আর একটা পরোটা রেখে দিয়ে তারপর একটুখানি বেলে দিতাম হচ্ছে ওপর দিয়ে সামান্য করে। তাতে যেটা হতো যে নিচের ভেতরের পুরটা সমেত এটা দুটো পরোটা একটা হয়ে যেত। তখন সেটা করতে হতো, কারণ আমার মেয়ে খাওয়া নিয়ে ঝামেলা যেমন করতো, সেটাও যেমন একটা ব্যাপার, তেমন ওকে বকে টোকে কোনো কিছু করানো যেত না। কারণ আমার শাশুড়ি মা এ ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট ছিলেন। উনি টুপুরকে বকাটা একদম পছন্দ করতেন না। টুপুরকে একটু, মানে টুকটাকে একটু মারধর করা এগুলো তো দূরে থাক, কোনো দিন যদি মানে টুপুরকে মেরেছে এরকমও হয়েছে, আমার শাশুড়ি মা রেগে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন, দীর্ঘক্ষণ খাননি, এটাও হয়েছে আর কি। আর টুপুরকে বকলে মনে হতো যেন ওনাকেই বকছি, এরকম একটা ব্যাপার হতো, যার ফলেতে আমাকে একটু কায়দা করতে হতো বন্ধুরা। আমি যে একটু বকে মেরে বাচ্চাটাকে কিছু করব সেটা সম্ভব ছিল না। তো যার ফলেতে এরকমভাবে আমাকে করতে হতো। সেই সময়টা অনেক টেকনিক ছিল, আর এটা আমার শাশুড়ি মাই বলে দিয়েছিলেন যে দুটো পরোটা একসাথে করে নে, তাহলে ও বুঝতে পারবে না। তো যাই হোক, ঠিক আছে, এখন যেটা ওই পুরটা ছিল সেটা ভরে দিলাম। আর যেহেতু ডুবো তেলে ভাজা যাবে না, আমি তো ডুবো তেলে ভাজবই না, তেল তো মানে রিফাইন্ড অয়েল তো বহুদিন ঢোকা বন্ধ হয়ে গেছে, সেই জন্য ভেতরটা কাঁচা থেকে যাবে। বাটার দিয়ে ভাজবো সেহেতু ভেতরের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের মধ্যে দু পিঠেই কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে বাটার, আর একটা পিঠে দিয়ে দিয়েছি হচ্ছে একটু চিজ। তো তারপরে ওই ভেতরে পুরটা দিয়ে তারপর ওই 2 নম্বর যেটা পরোটা সেটা উপরে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটুখানি বেলে দিলাম। এখন কি হয়েছে, এটা যদি একটু ধীরে ধীরে দীর্ঘক্ষণ ধরে না ভাজি, তাহলে কি হবে জানেন, ভেতরের যে লেয়ারটা সেটা রয়ে যাবে, অর্থাৎ পিঠ দেওয়া রয়েছে যেটা, সেটা হয়ে যাবে কিন্তু কাঁচা। অর্থাৎ এক পিঠ হবে পরোটা, আর একটা পিঠ হবে না। তবে যদি ঠিকঠাকভাবে ধীরে ধীরে ভাজা যায়, তাহলে কিন্তু বন্ধুরা এটা খেতে দুর্দান্ত হবে, দুর্দান্ত হবে। তবে এটা ভাজতে একটু সময় লাগে। যদি বাচ্চাকে টিফিনে করে দিতে চান, তাহলে একটু সকাল সকাল উঠতে হবে, তা নইলে কিন্তু একটু অসুবিধাজনক হবে। মানে ব্যাপারটা তাড়াহুড়ো করে ডুবো তেলে ভাজে নিলে ঠিক আছে, কিন্তু একটু কম তেলে বা কম মাখনে এটা যদি করতে চান, তাহলে একটু সময় নিয়ে ব্যাপারটা করতে হবে। তো এখন টুকুরকে এরকমভাবে 4 কোনা করে দিচ্ছি, কারণ এটা তো পুরোপুরি আঁটবে না, টিফিন বক্সটা তো ছোটো, আর টুকুর এটা সস দিয়ে খাবে আমাকে বলেই দিয়েছিল। তো এই যে এরকমভাবে 4 কোনা করে কেটে দিয়ে দিলাম। খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। একটু সময় নিয়ে হয়েছে বটে কাজটা, কিন্তু মেয়েটা আমার খুশি হয়েছে, ব্যাস তাহলেই আমার শান্তি। ব্যাস, এরপর হয়ে গেল মেয়ের টিফিন রেডি। রোদ যেহেতু এখন সম্পূর্ণ পূব দিকে আছে, সেহেতু আমাদের ঘরটা এখনও বিছানা তোলা হয়নি। তো যাই হোক, আমাদের ঘরটার অবস্থা এখন এই,
সূর্য যখন একটুখানি এই দিকটায় চলে আসবে তখন এই ঘরটা ঝলমল করবে রোদ্দুরে। কিন্তু যেহেতু সূর্য পূর্ব দিকে আছে সেহেতু আমাদের এই ঘরের অবস্থা এখন এই একদম ঝলমল করছে রোদ্দুর। সব থেকে ভালো অবস্থা হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা, মানে এমন রোদ আসছে সিঁড়ি অবধি চলে আসছে। আর যেই সূর্য চলে যাবে রোদ চলে যাবে, আর যেই সূর্য চলে যাবে ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগবে। এই ঘর ঝলমলে সব থেকে সুন্দর ঘর এখন এই মুহূর্তে ঠাকুর ঘর। খুলে দিয়ে এলাম, এত ভালো লাগছে সিঁড়িটা, অন্ধকারময় সিঁড়ি হঠাৎ করে আলো করতে হয়ে গেল। একদম এই হরে কৃষ্ণ দাদা এর নাম হচ্ছে বাবলু, কিন্তু আসলে ওই সবজি হরে কৃষ্ণ করে আস্তে করে একটু বলে, ওই জন্য ওকে আমরা হরে কৃষ্ণ দাদা বলি। ইনি আসেন 8:30টার সময়। তো এসেছেন, আজকে বেশ অনেকখানা সবজি আমাকে নিতে হবে, তো নতুন আলু নেব। নতুন আলুগুলোতে না এত মাটি, সেজন্য অন্যান্য সবজিগুলো মাটি মাটি হয়ে যাবে, তাই জন্য দুটো ব্যাগ করে নিয়েছি। তো এই সময়টায় আমি বেরোচ্ছি একটা বিশেষ কাজে। তো তার মধ্যে একটা কাজ, সেটা হচ্ছে আমলকি কিনবো আর একটা ফ্লাস্ক কিনবো। এছাড়াও আরও টুকটাক কিছু জিনিসপত্র আমার লাগবে। তো এখানে এসে সবজির দোকানে অনেকেই রাখে আমলকি, হরেকৃষ্ণ দাদা ছিল না, তো কিন্তু এখানে পেলাম না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে ভেনাস মোড়ের দিকটাতে। তো যে কাজটা করতে গিয়েছিলাম, কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি। ফেরার পথে আমলকি নিয়ে ফিরেছি। একটা ফ্লাস্ক কিনবো বলে যাচ্ছিলাম, কিন্তু ফ্লাস্কটা পছন্দ হলো না, দামটা বড্ড বেশি চাইছে। আমার মনে হচ্ছে ব্লিঙ্কিটে এর থেকে কম চাইছে। আর কিনতে হবে, জানেন আমার না গরম জলের ফ্লাস্ক যেটা রয়েছে সেটাতে 2 রকমের চা রেখে রেখে আর গরম জলটা রাখবার আর জায়গা হচ্ছে না। এই পৌষ মাস পড়ে গেলে তখন আমার নিয়মিত গরম জলই খেতে হবে। সেই জন্য এখন এই ভেনাস মোড়ের এদিক দিয়ে যাচ্ছি একটা দোকানে, তো সেটা আর পেলাম না আর কি, ওই দোকানটাতে ভালো লাগলো না। তো যাই হোক, তারপর ঠিক আছে, ফেরার পথে আমলকিটা নিয়ে এলাম। এখন একটা ব্যবস্থা করতে হয়, অ্যামাজনে অর্ডার দিতে হবে। আর আমার আসলে অ্যামাজনে অর্ডার দিয়ে না ভাঙা কিন্তু আমি পেয়েছি, মানে একটা ফ্লাস্ক এসেছিলো যেটা ভাঙা ভেতর থেকে ছিল, পরে অবশ্য ফেরত দিয়ে দিয়েছিলাম। তো তার ফলে এগুলো না অনলাইনে না কিনে গিয়ে সশরীরেই কিনতে চাই। তো মিনামাসি ঢুকেছিল, তখনই আমি বেরিয়ে গেছিলাম। তো ফিরে এসে দেখছি প্রায় কাজ হয়ে গেছে। তো বললাম যে তুমি মাসি একটুখানি আমলকিটা কেটে দিয়ে দাও, এটা তারপর আমি ব্লেন্ড করে রেখে দেবো হচ্ছে ফ্রিজে। আমি কাঁচা আমলকি খেতে পারি না বন্ধুরা, জলে না গুলিয়ে, আমার প্রচণ্ড অসুবিধা হয়, আমার দাঁত টকে যায়, আমার খুব সমস্যা হয়। ওই জলে গুলিয়ে দিব্য খেয়ে নিতে পারি, এগুলো আমি ফ্রিজেতে স্টোর করে রাখি, অনেক দিন থাকে। আর এই স্টোর করবার পদ্ধতিটি সেটা কিন্তু আমি একজন বিশেষ মানুষের কাছ থেকে শেখা আর কি। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এখন একটু বেরোচ্ছি, কারণ মেয়েটার আজকে ওই ক্লাস টিচারদের সাথে সে ছবি টবি তুলবে, দেরি হচ্ছে অনেকটা, প্লাস আমাকে কয়েকটা জিনিস কিনতেও হবে। সেই জন্য একটু মনে হচ্ছে যে না, মেয়েটাকে একটু হাতি মোড়ে জিনিসপত্র কেনার পর একটু দাঁড়াই। তো ওই ভিবজিওর ক্লাব অব্দিও যেতে পারলাম না, তার আগেই দেখছি তিনি আসছেন। তো ঠিক আছে, তাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি আবার একটুখানি বেরোই। মূলত কিনবো এই সময়টাতে মুড়ি। আজকের দিনের ব্লগ আমি একটু ছোটোই রাখতে চাইছি, যাতে করে যে আমি কন্টেন্ট বা টাইটেল থাম্বনেলে আপনারা যেটা দেখেছেন সেখানেই বেশি ফোকাস করতে পারি, বা সেখানে একটু সময়টা দিতে পারি। আজকে যে কারণে খুব একটা বেশিক্ষণ ভিডিও করিনি দিনের বেলাতে, সেই কারণটাতে আলটিমেটলি চলে এলাম। কারণ আমি আজকে ভেবেছি যে নুনের টোটকা যেটা আমি বলেছিলাম যে আপনাদেরকে শেয়ার করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু ভালো করে আলো টালোগুলো জ্বালিয়ে নিই। তো এখন আমাদের রাত্রিকালীন সমস্ত কিছু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবং আমি প্রত্যেকদিন রাত্রে নিয়মিত, বন্ধুরা জানেন যে আমি সমস্ত বাসন কোসন মেজে রাখি। সেটার পেছনেও কারণ হচ্ছে আগে এত মেজে রাখতাম না, কিন্তু ইদানিং মেজে রাখি, এবং সেটা একদম আমার অভ্যেসে পরিণত হয়েছে। এটা যদি আমি না করি আমার রাত্রে ঘুমিয়ে হবে না। মা খুব অ্যাপ্রিসিয়েট করেন, শুরুতে কোনো একটা বারণ করছিলেন, তারপরে এখন ব্যাপারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন। তো আমি যেটা সবসময় বলে থাকি যে সবার যে একই রকমের পদ্ধতি হবে আমার জীবনের মতো, সেরকমটা নয়। কারো কারো সকালবেলায় কাজের মাসিরা এসে মেজে দেয়, সেটাও যেমন একটা হতে পারে, তেমন আবার কেউ কেউ সকালবেলা উঠে মাজেন, সেটাও হতে পারে। আবার কেউ কেউ আমার মতো করে মেজে নেন, কিছুটা সকালে কিছুটা রাত্রে করে। এখন আমার শুধুই হচ্ছে যে প্রত্যেকে নিজের মতো করেই জীবনযাপন করুন, কোনো প্রবলেম নেই তাতে। কিন্তু কাঁচা এঁঠো, যেটা তো ভাত খেলেন বা তরকারির যে বাসনগুলো রইল, সেগুলো যে কাঁচা এঁঠোটা, সেটাকে ধুয়ে তারপর একটা জায়গায় গুছিয়ে বাসন রাখবেন। সিঙ্কটাকে একটু ফ্রি রাখার চেষ্টা করবেন, পারলে পাশের সাইডে বা অন্য কোনো একটা জায়গাতে। যেমন আমাদের নিচে যখন আমার শাশুড়িমার আমলে সকালবেলায় এসে কাজের মাসিরা দিয়ে যেত, ধুয়ে যেত, তখন না একটা প্লাস্টিকের একটা গামলা ছিল,
সব কাঁচা এঁঠো ধুয়ে ওই প্লাস্টিকের গামলাতে রাখা হতো, সে কড়াই হোক হাঁড়ি হোক। তো যাই হোক, এখন আপাতত যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে আমি নুনের টোটকাটার ব্যাপারে আসি। এটা আমার অনুরোধ কিন্তু, হ্যাঁ, যে এটাও কিন্তু এক রকমের মানে বাড়িতে তো খুব এঁঠো দুর্গন্ধময় নোংরা রান্নাঘরে রাখা উচিত না। রান্নাঘরটা খুব খুব একটা ভাইটাল জিনিস আমাদের বাড়িতে গৃহিণীদের তথা আমাদের সংসারের মঙ্গলের জন্য। তো এখনও যেমন আমার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে একটু ভাত টাত পড়ে আছে, তলা টলা এই যে আমলকির কিনেছি সেটার রসটা ভরেছি ইয়েতে, সেগুলো একটু পড়েছে, সেগুলো সব মোছা হবে। সবার শেষ কাজটা আমি যেটা করব সেটা এখন পর্যায়ক্রমে আপনাদের দেখাই। এই কাজটি করবার জন্য প্রথমত হচ্ছে গিয়ে সমস্ত স্ল্যাবটাকে আমার ভালো করে মুছে নিতে হবে। তো রান্নাঘরের বাসন টাসন মাজা তো আমি মেজে রাখি, কিন্তু তার এই মানে গ্যাস ট্যাসগুলো মোছা টোছা সেগুলো সব কিছু করে নিতে হবে। আমি সাধারণত যেটা করি যে আমার কতগুলো জিনিসপত্র ভেজানো থাকে, কাঠবাদাম, তারপরে কোনো দিন আমি জোয়ান ভেজাই আমার আর আমার হাজব্যান্ডের জন্য, কোনো দিন মৌরি, মেথি এইসবগুলো ভিজিয়ে রাখি। অন্যদিন আমি এগুলো ভেজানোর পরে এই কাজগুলো করি, মানে এই সিঙ্ক মাজার কাজটা। কিন্তু আজকে যেহেতু ট্রাইপড রাখতে হবে আমাকে কাজের জন্য, আর আমার নতুন যে ট্রাইপডটাতে একটু স্পেস লাগে, যার ফলে কী হয়েছে ওগুলো আজকে আমি পরে করব। আজকে কিন্তু আমি এই জিনিসটাকে আপনাদের দেখানোর জন্যই তাড়াতাড়ি করে এই জায়গাটাকে করছি। হ্যাঁ, পরবর্তীকালে আমি ওই সবগুলোও ভিজিয়েছি, তবে সেজন্য আমাকে সিঙ্ক ব্যবহার করতে হয়নি। তো এখন যেটা হয়েছে, ভালো করে চতুর্দিকটা মানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে সিঙ্কটাকে আমি ওই আর কি যেটাকে কি বলে ভিম বার দিয়ে ভালো করে ইয়ে করে নেব, মেজে নেব। আর আমি ওই যে বাসন মাজার স্কচ ব্রাইটটা দিয়ে এটা করছি, কারণ সিঙ্কে আমাদের তো মুখ টুক ধোয়া হয় না, হয়তো সেই এঁঠো বাসনই মাজা, তো ওই সিঙ্কটাও এঁঠো হয়েছে, সেরকমভাবেই আর কি করছি। ব্যাপারটা ছুঁচিবায়গ্রস্ততার পর্যায়ে না নিয়ে গেলেই হলো। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছুঁচিবায়গ্রস্ততার মধ্যে তো বিস্তর পার্থক্য, সেটুকু না ইয়ে হলো, মানে যুক্তির জায়গা যেটা আর কি, সেটা হচ্ছে এখানে আমরা এঁঠো বাসনই মাজি এবং সিঙ্কটাও সেজন্যই এঁঠো হয়েছে, সুতরাং ওই একই স্কচ ব্রাইট দিয়ে মাজা যায়। আর আমি এই যে এই জায়গাটাতে একটুখানি মানে সবই মাজছি যখন, এগুলো তো স্টিলেরই, তাই জন্য এই ট্যাপগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো সেটা যখন হয়ে যাবে, তারপর সবার শেষে করব হচ্ছে যখন একদম জলের কাজ প্রায় শেষ হয়ে যাবে, তখন ওই যে রান্নার ঘরে যে ব্যবহার করার যে নুনগুলো, সেই নুনটা দিয়ে এই সিঙ্কটাকে একটুখানি মেজে নেব। একটা জিনিস আমি সবাইকেই বলবো বন্ধুরা, আপনারা রান্নাঘরে এই কাজটা যেমন করবেন, তেমন আরেকটা জিনিসও করবেন, সেটা হচ্ছে রান্নাঘরে সবসময় ঢাকা ডাস্টবিন ব্যবহার করবেন এবং গার্বেজ ব্যাগ দিয়ে ব্যবহার করবেন। এতে কিন্তু খরচ যে ওভারঅল সংসারে বিশাল বৃদ্ধি পায় তা কিন্তু নয়। তো যাই হোক, আমার রান্নাঘরের যে নুনটা সেটাই আমি দিয়ে দিলাম। আগে এই জায়গাটা আমার আলাদা করে নুন রাখা ছিল, নুনটা শেষ হয়ে গেছে, আবার দিতে হবে। মানে এই সিঙ্কের জন্য আমি আরেকটা জায়গায় একটা কৌটো করে আলাদা নুন রেখেছিলাম, সেটা মানে এখন বাড়ন্ত হয়ে গেছে। তো এটা এরপরে একটুখানি ভালো করে মেজে মুজে নিচ্ছি, মানে নুন দিয়ে। তাতে যেটা হবে, যেটা তো ন্যাচারাল প্রকৃতিনাশক, এটাতে খুব ভালো রোগ কীটাণু বীজাণু এমনিই মরে যাবে, আর একটা চকচকে ব্যাপার তৈরি হবে, অনেক বেশি পরিষ্কার লাগবে। স্কচ ব্রাইট দিয়ে এমনি ভিম দিয়ে যখন মাজবেন, তার থেকেও বেশি পরিষ্কার এটার পর লাগবে। আর এটার বাস্তু মতে এটার একটা বিশেষ গুণ আছে। এটা আমাকে বাস্তুকারী প্রথমে করতে বলেছিলেন, কিন্তু ওই যে আমার এক সাবস্ক্রাইবার দিদির সঙ্গে আমার দেখা হয়েছিল, তারপরে ওনার কথা অনুযায়ী আমি কিন্তু আর একটা কাজও করছি। সেটা হচ্ছে সবার শেষে একটুখানি নুন আমি একদম মুখটাতে জাস্ট দিয়ে রাখছি এবং তারপর সেটা কিন্তু আর ধুচ্ছি না। এই কাজটা হচ্ছে সবার শেষ কাজ, অর্থাৎ রান্নাঘরের লাইট নেভাবো, তার আগেই নুনটা দিয়ে তারপর লাইটটা নিভিয়ে দিয়ে বেরিয়ে যাব, তারপর কিন্তু সিঙ্ক আর ব্যবহার করা যাবে না। এটাকে টোটকা বলুন বা একটা টিপস বলুন, এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে না, এটা আপনাকে কনসিস্টেন্টলি করতে হবে। খুব সামান্য কাজ, কিন্তু এটাকে কিন্তু করতে হবে। তবে মোটামুটি 2-3 মাস পর থেকেই আপনারা কিন্তু এটা সুফল বুঝতে পারবেন, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, আমি যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি কিন্তু এইগুলো এর আগে আমার ব্লগে দেখিয়েছি। টোটকা বলুন আর যাই বলুন না কেন, এইটুকুই হচ্ছে সেই রান্নাঘরের নুনের টোটকা। দেখালাম রান্নাঘরের যেটা, সেটা কিন্তু 2 মিনিটের ম্যাগি নয়, যে 2 মিনিটেই হয়ে যাবে, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো, এটা নয়। এটা একটা কনসিস্টেন্সি রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে। প্রথমত যেটা উপকার দেখা যাবে, হয়তো বা আপনারা নাগারে করছেন, এই জিনিসটাকে অভ্যেসের মধ্যে পরিণত করছেন, দেখবেন সংসারে অশান্তি কমে যাচ্ছে। দাম্পত্য কলহের ক্ষেত্রে যাদের সংসারে বেশ বেশ সমস্যা আসে এই ব্যাপারটা নিয়ে, তাদের দেখবেন এই ব্যাপারটায় ভীষণ রকম আপনারা উপকার পাচ্ছেন। আমার এবং আমার হাজব্যান্ডের এটাতে উপকার তো হয়েছে বটে, কিন্তু এমনিতে আমাদের যে খুব একটা আগে থেকে ওকে ঝগড়া হতো তা নয়, কিন্তু আরও এরকম অনেক কিছু ইমপ্রুভমেন্ট আমাদের মধ্যে
হয়তো আসছে, যেটা আমার মনে হচ্ছে এ কারণেই হচ্ছে। তাছাড়াও হয়তো আমি এতক্ষণ ভয়েস ওভারে বলে দিয়েছি যে বাড়িতে যে কোনো ডাস্টবিন, স্পেশালি রান্নাঘরের ডাস্টবিন অবশ্যই ঢাকা ইউজ করতে হবে এবং সেটা গার্বেজ ব্যাগ দেওয়া হতে হবে এবং হলে ভালো। নাহলে কী হয়, ডাস্টবিনটা পরিষ্কার থাকে না। প্রত্যেক দিন হাত ভরে ভরে কাহাতেও আপনি পরিষ্কার করবেন, সেটা সম্ভব নয়। আর গার্বেজ ব্যাগের ওই 6টা রোল, এক একটা করে রোলে থেকে 30খানা করে, মানে 180টা থাকে। সেটার দাম আমি মিশো থেকে কিনি, সেটার দাম নিয়েছে হচ্ছে 196 টাকা। 180 দিন, বছরে কদিন থাকে? 365 দিন। 180 গুণ 2 হচ্ছে 360। 365 দিনে তো বছরই হয়ে যায়। তার মানে ছোট, 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 ছোট জিনিসের যেটা হয় যে মানে এই খরচটা কোনো খরচই নয়। আমাদের সংসারে বছরে কত খরচ হয়। এই একটা ভালো জিনিসে যদি আমাদের উপকার হয় তাহলে আমরা কেন করব না? কিছুই না বন্ধুরা। এগুলো কিছু প্যাটার্ন চেঞ্জ করা। আমরা এতদিন ধরে যেরকমভাবে চলছি, সকালবেলা উঠে আমরা বাথরুমে যাবোই, তারপরে তারপর ব্রাশ করবোই, তারপর আমরা এই কাজটা এতদিন ধরে এরকমভাবে করছি। সামান্য কিছু ধরন বদলানো, এবং সেটা বদলানোটা জাস্ট কোনো ব্যাপারই না। এই যে রান্নাঘরটাকে, সিঙ্কটাকে মেজে রাখা, 2 মিনিটের ব্যাপার নয়। সিঙ্কটাকে মেজে একটু নুন দিয়ে আরেক রাউন্ড মেজে একটু জল ছড়িয়ে দিয়ে তারপর একটু লবণ দিয়ে লাইটটা নিভিয়ে দেওয়া, ব্যাস এই তো। এটা মানে আর বিশেষ কিছু, মানে রকেট সায়েন্স তো নয়। জাস্ট এইটুকু সামান্য করে দেখুন, আপনাদের অনেক উপকার হবে। এটুকু আমি একদম বলছি। তবে হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট নয়, এটা করতে হবে। তারপরে মানে 1 দিন 2 দিন 3 দিন করে আমি রেজাল্ট আশা করছি সেটা করলে হবে না। এটা ধরুন 3-4 মাস, 5 মাস, 6 মাস ধরে করতে হবে। তাহলে একটা অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর মডিউলার কিচেন বলুন, নর্মাল কিচেন বলুন, যেমন তেমন হোক, রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এইটুকু বেসিক জিনিস যদি থাকেন তাহলেই হবে। আর যে সাবস্ক্রাইবার দিদির ঘটনা যেটা আমি বলছিলাম, আমি তো আমার পুরনো ব্লগে বহুবার রান্নাঘরের এই নুনের আমি যেটা করছি প্রাত্যহিক জীবনে, সেগুলো তো আমি দেখাই। তো সেটা উনি নিয়মিত আমার ব্লগ দেখেন, বিধান মার্কেটে দেখা হয়েছে। তা উনি আমাকে ডেকে বললেন, "ঝিনুক, তোমার আমি ব্লগ দেখি, জানো তো তুমি যে নুনের কথাটা বলেছো, আম সেটা যে কী উপকারী সে আর কি বলব।" তবে আমি বললাম যে, "আমি আসলে এই ধরনের কনটেন্টগুলো যখন আমি শেয়ার করি, কখনো যখন বলি, আমাকে না খুব খারাপ, খারাপ কিছু কমেন্ট ফেস করতে হয়। আমি সেগুলো কোনো, কোনো সময় ডিলিট করে দিই, কোনো, কোনো সময় আমি রেখে দিই। মানে এতটা খারাপ না বন্ধুরা?" আমি সেটা বললাম যে, "দেখুন আপনি তো ওরা বলছেন, কিন্তু এরকম, এরকম কমেন্ট ফেস করেছি আমি অনেকবার।" তো একই কথা যেটা আমার শাশুড়ি মা বলতেন, সেই কথাটা সেদিন ওই দিদিটি বলেন যে, "যাদের সাথে না ঘটেছে তারা কেমন করে বুঝবে যে এইগুলো কত উপকারী সংসারের জন্য?" উনি আমাকে বলছিলেন, "চলো তাহলে আমি তোমাকে বলি যে আমার সাথে কী ঘটেছিল, আমাদের সাথে, যে এই ধরনের নুনের জিনিস বা নুনের টোটকা, সামান্য টোটকা, সেগুলো আমাদের কীরকম উপকারে এসেছিল। চলো দাঁড়িয়ে, দাঁড়িয়ে কথা হয় না, নেতাজি কেবিনে যাই।" নেতাজি কেবিনে গিয়েছিলামও। খুব বেশি দিন আগের কথা নয়। কিন্তু নেতাজি কেবিন ভর্তি। তো কল্পনা কেবিনে নিয়ে যেতে চাইছিল। তো আমি বললাম, "না, না, কল্পনা কেবিনে আর যাবো না।" কল্পনা কেবিনটা ভর্তি ছিল। তাছাড়া কি এই ধরনের কথাবার্তা না একটু, মানে অত লোকের মাঝখানে, তো তারপর শেষটায় আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়েই কথা বললাম। এবং অনেকক্ষণ কথা হলো। সেটাও আমি অতটা ডিটেলে বলব না বন্ধুরা। কারণ উনি তো সরাসরি এসে আমার চ্যানেলে বলছেন না। আমি আপনাদেরকে বলছি ওনার হয়ে, যদিও আজকে ওনার সাথে কথা হয়েছে, উনি তো আমার ব্লগ দেখেনি। উনি বলছেন অবশ্যই বলবে, সেটা 90 দশকের ঘটনা। মানে এই ঘটনাটা যেটা হয়েছে ওনাদের সাথে, সেটা অবশ্যই বলবে। কিন্তু কোথাও না কোথাও আমার একটু বাধা, বাধা ঠেকছে কিছু, কিছু জায়গায়। সেজন্য আমি একটু সামান্য করে যতটুকু রেখে, রেখে বলা যায়, সেটা হচ্ছে ওনাদের বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। মানে ওনার বড় ভাসুরের পুরো মানে নেচারটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছিল। ভদ্রলোক সাকসেসফুল একজন বিজনেসম্যান, প্রভূত অর্থ করেছিলেন। শ্বশুর-শাশুড়ি তখনও বেঁচে। জয়েন্ট ফ্যামিলি, এমন একটা পরিস্থিতি ছিল যে মানে বাদবাকি 4 ভাই তারা প্রত্যেকেই যথেষ্ট স্বনির্ভর হওয়া সত্ত্বেও এরকম ছিল যে 90% সংসারে খরচ মানে বড়দাই দিতেন আরকি। কারণ তিনি এত মানে অনায়াসে দিতে পারতেন, তিনি অতটাই সম্পদশালী ছিলেন। সেই মানুষটি হঠাৎ করে চারিত্রিক কিছু বদল ঘটতে শুরু করে এবং তিনি যাই হোক আরকি, ১ম এ সবাই ভেবেছিল মিড লাইফ ক্রাইসিস। তারপরেতে যেহেতু মোটামুটি ওয়েলথি ফ্যামিলি, সেহেতু বউরাও চাকরি করে। মানে বাড়ির বৌমারা আরকি। সব কটা বৌমা চাকরি করে। তো বড়দা ছাড়া বাকি সব ভাই চাকরি করেন। তো ওনার যে একটা মাত্র বোন, তার যে হাসব্যান্ড, তিনি আবার শিলিগুড়ির প্রথিতযশা ডাক্তার। তিনি বলেন যে এটা কিছুটা ডিসঅর্ডারের মতো করে। তারপর তিনি তার পরিচিত মনোবিদ দেখান। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম মনোবিদ দেখানো হয়। 59 64 টেস্ট করা হয়। বিভিন্ন রকম ওষুধ চলে। কিন্তু ভদ্রলোকের কিছু চারিত্রিক মানে অত্যন্ত চৌখস একটা মানুষ, ওদের বয়ানে যে বোকা হয়ে গেছেন। মানে এরকম একটা ব্যাপার আরকি। তো যাই হোক, তারপরেতে এরকম চলে হচ্ছে, ওরা কোনো রকম হিসেব করেনি। মানে সব ভাইরা ঝাঁপিয়ে পড়ে। দাদা যেহেতু প্রচণ্ড পারিবারিক মানুষ ছিলেন, ভাইরাও তাই, যে দাদাকে ভালো রাখতে হবে, সেইজন্য তারা ঝাঁপিয়ে পড়ে এবং চেন্নাই থেকে শুরু করে, ভেলোর থেকে শুরু করে, যেখানে, যেখানে যত রকমের চিকিৎসা আছে অন্তত ভারতবর্ষে, এটা কিন্তু 90 দশকের ঘটনা, হ্যাঁ? তো সেটা তারা কিন্তু করতে থাকেন এবং কেউ কোনো টাকা পয়সার হিসেব রাখেনি। খুব আলগোছে হিসেব করলে বোঝা যায় তৎকালীন জমানায় প্রায় 40 লক্ষ টাকার উপরে খরচ হয়েছিল, কিন্তু দাদাকে তেমন কিছু করা যায়নি। তো সেই সময়টাতে যে ভদ্রলোক জাস্ট, মানে এরকম ঘটনা হয়েছে, তার
শ্বশুরবাড়ির দিকের কেউ একটা, আপনারা যারা উত্তরবঙ্গের নন তাদেরকে বলছি, এখানে হলদিবাড়ি বলে একটা জায়গা আছে। সেই হলদিবাড়ি মানে ওটা একটা মহকুমা শহর। হলদিবাড়ি কেন্দ্রিক একটা গ্রাম। সেখানটাতে এক হুজুরের খবর পাওয়া যায়। সে ওই মানে তার ওই যে দিদিটির সাথে আমার দেখা হলো, সেই হুজুর সঙ্গে দেখা করতে ওই বৌদির বাপের বাড়ির একজন, প্রত্যেকেই মহিলা, ওই বউ মানে ইয়ের আর কি, বৌদি বলছি কেন, যা মানে ওই দিদিটির যা, তার বাপের বাড়ি একজন, ওই যা আর এই দিদিটি গেছিলেন। তো স্কুলে ছুটি টুটি নিয়ে গেছিলেন। তো তখন মানে প্রত্যন্ত গ্রাম, মানে একটা সে কেন্দ্রিক একটা গ্রাম আর কি, তৎকালীন জমানায় সে ভীষণ ইয়ে, আর যা রাস্তায় নাকি যাকে যেই দেখা হচ্ছে সে বলছে ও পাগল লোক, ও তো মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এসব হেনা তেনা। ভদ্রলোকের একটা বিশেষত্ব ছিল, মানে যে হুজুরের কাছে যাচ্ছিলেন তিনি পা পর্যন্ত পাঞ্জাবি পরতেন, ওনার পাজামা দেখা যেত না। একটা অদ্ভুত পোশাক পরেন, সব সময় তাই থাকতেন। তো তারপরে তো সে অনেক ভেতরে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, মাঝখানে আবার ভাবছে চলে আসবো নাকি। তো কোথা থেকে ওর যা এর বাপের বাড়ির লোকজনের খবর পেয়েছিল সেটাই দিদি জানে না, কিন্তু যা হোক ডেকেছিল, অনেক তো হলো, চল এবার যাই, মানে কেউ একটা তাদের বলেছিল। তো যাই হোক, তারপর যাই হোক হলো, পৌঁছানো হলো না বাড়িতে, দেখা গেল যে নিটোল পরিপাটি একটা খুব সুন্দর একটা বাড়ি, মানে সেটা অবশ্যই মাটির বাড়ি, এবং ভদ্রলোক যেন বসেই ছিলেন ওদের জন্য। আসুন আসুন এখানে আসুন আসুন, যেন সবটুকু জানেন, সবটুকু এরকম একটা ব্যাপার আর কি। মানে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন মানুষ, সেটা বোঝা গেল, কিন্তু পাড়ার লোকে, আশপাশের লোকে ওনাকে একদম দেখতে পারতো না। যেখানে ওরা যতক্ষণ মানে ওই রাস্তাটা ক্রস করেছে, সবাই ওদেরকে বলেছে ওখানে যাবেন না, আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে। গিয়ে দেখেছেন তেমন কোনো লোকজনের ভিড়ও নেই, তেমন কিছুও নেই। মাঝে মাঝে ভিড় হয়, কেউ কেউ খুব উপকার পেয়েছে জন্যই হয়তো ওনার কথা রেকমেন্ড করেছে। তো যাই হোক, তারপরে ওখানে যাওয়ার পর তারপর ও বলেন, আমি বুঝে গেছেন উনি ব্যাপারটা কী হয়েছে। তারপরে ব্যাপারটা বললাম তো, ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন মানুষ, কিছুটা হয়তো বা অনুমান করেছিলেন, বাকিটা এদের কাছ থেকে শুনে উনি শুধু এটা বলেন যে আমি আমার কাজ করব, তোমরা 1 মাস একটানা একটা কাজই করবে, রাত্রেবেলায় বাইরের কেউ যেন জানতে না পারে। তোমাদের বাড়ি একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সমুদ্রে যেরকম লবণ থাকে, মানে ওই লেভেলের নুন করতে হবে জলগুলোকে, প্রত্যেকটা ঘর আলাদা করে মুছে জল বদলাতে হবে। অর্থাৎ রাত্রেবেলায়, দিনের বেলায় সব কাজ মিটছে, রাত্রেবেলায় সবাইকে নিজের ঘরটাকে প্রচণ্ড পরিমাণে নুন জল দিয়ে মুছতে হবে। এদিকে বামপন্থী বাড়ি, হুম, তা সে ও ভদ্রমহিলা বলেছিলেন যে আমার বাড়িতে তো এটা কেউ মানবে না, অত রাতে তো আমি কোনো কাজের লোক পাবো না, আর এটা বলেছিলেন এই কাজটি যেন বাড়ির বাইরে কেউ না জানতে পারে। তো তখন বলেছিলেন যে আমরা তো বাড়িতে বললে এটা তো বাড়ির ছেলেরা জানতেই পারবে, তারা তো মানে পিঠে ছাল চামড়া গুটিয়ে দেবে। তো তখন বলেছিল কিচ্ছু হবে না, সবাই তোমাদেরকে সাহায্য করবে, কোনো আমি সেই ব্যবস্থা করে দেবো। এবং তারপর বলেছিলেন রাত্রেবেলাতে বাথরুম সবসময় নুন জল দিয়ে ধুয়ে শোবে, মানে সবার শেষে কেউ যদি বাথরুম ব্যবহার করে তাহলে ওই বাথরুমে কৌটো করে নুন রাখতে হবে, এবং নুনটাকে ওই যে প্রত্যেকটা যে নর্দমার মুখটাতে নুনের বেশ কিছুটা করে নুন দিয়ে রাখতে হবে, পায়খানার প্যানে, তারপরেতে কমোডে নুন দিয়ে রাখতে হবে। কেউ কমোড ইউজ করলো, কেউ প্যান ইউজ করলো, ফ্ল্যাশ করলো, চলে গেল, আবার এক মুঠ নুন জাস্ট এতে দিয়ে রাখতে হবে, নুন ফ্ল্যাশ করে বের করে দেওয়া নয়। ফ্ল্যাশ হয়ে গেল, তারপর একটুখানি নুন ওখানে ফেলে রাখা। জল দিয়ে ধরুন পা কেউ ধুলো, ধোয়ার পর যে নর্দমার মুখে যে নুনটা ছিল সেটা ধুয়ে গেল, আবার এক মুঠ নুন দিয়ে রাখা। 3 থেকে 4 দিন ওদের 1 কিলো করে নুন শেষ হয়ে যেত। 3 তলা বাড়ি, বাড়িতে এলো, বাড়িতে এসে বাড়িতে সবাইকে বললো, তখনও শ্বশুর শাশুড়ি বেঁচে, বললেন যে 1 মাসের মধ্যে উনি বলে দিয়েছেন যে এটা আমূল পরিবর্তন দেখা যাবে। ছেলেরা, বাড়ির প্রত্যেকটা ছেলে যারা প্রচণ্ড পরিমাণে এসবের বিরোধী ছিল, তারা এক বাক্যে হ্যাঁ আমরা করব, এটা বলছেন। এটা আর এক আশ্চর্যের ব্যাপার যে এটা কি করে সম্ভব হলো। এবং তারপর প্রত্যেকে, বাড়ির সবাই মিলে, তখন কিন্তু এত ওই ডান্ডার জমানা ছিল না, মানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা, বাড়ির ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, বউরা, শুধু বাবা মা বাদ দিয়ে, মানে শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছিলো তারা বাদ দিয়ে 1 মাস টানা এই কাজগুলো করেছিল। এবং তারপর সত্যি সত্যি অদ্ভুতভাবে আবার পুরনো মেজাজে ভদ্রলোক ফেরত আসেন। 1 মাসই লেগেছিল। বলে আমাদের চোখের সামনে উনি বারবার বলছেন, আর আমাকে বলছেন এমনি, উনি একটু মানে গায়ে লোম টোম একটু বেশি আর কি। উনি বলছেন দেখো আমার কীরকম লোম খাড়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে কথাগুলো বলছেন তার একদম মানে লোম খাড়া হয়ে যাচ্ছে আর কি। এবং তারপরেতে ওষুধ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। হুজুর কী করেছিলেন ওরা কেউ জানে না, এবং টাকা পয়সা কিছু চাননি, উনি শুধু বলছেন আমাকে 1 মাসের বিড়ির খরচ দিতে হবে। মানে তারপরে যখন আবার হওয়ার পর 1 মাস পর আবার ওরা যায়, তারপর উনি বলেন যে আর কোনো অসুবিধা নেই, এবার উনি আস্তে আস্তে ঠিক থাকবেন, তবে তোমাদের বাড়িতে এটা নিয়ম করতে হবে যে তোমাদের বাড়িতে প্রত্যেকদিন লবণ দিয়েই ঘর মুছতে হবে, এবং সেটাই কিন্তু হয় এখনো মানে পর্যন্ত। তো সেই যে বড়দা তিনি এখনও বেঁচে আছেন, এই মুহূর্তে দেশের বাইরে ছেলের কাছে আছেন,
বহাল তবিয়তে বেঁচে আছেন এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকেরই ধারণা উনি চিকিৎসায় সেরে গেছেন। কিন্তু এদের পরিবারের লোক জানে শুধু চিকিৎসায় সারেনি, চিকিৎসা নিশ্চয়ই চলেছে কিন্তু শুধু চিকিৎসায় সারেনি। কাজে এই জিনিসগুলো যাদের অভিজ্ঞতা না হয়েছে তারা কি করে জানবে বন্ধু? বুঝতে তারা পারবে না, অসম্ভব। এই দিদিটি বললেন ওনার মাকে কলতলায় কোনো এককালে নাকি সাপে কামড়েছিল। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া মানে বিয়ের আগে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়াতে ভদ্রমহিলার মা প্রাণে বেঁচে গেছিলেন। কিন্তু উনি কিছুক্ষণের মধ্যে বিষাক্ত সাপ, ঘুম ব্যাপার, মুখে সবাই জলের ছাপটা দিচ্ছিল, ঘুমিয়ে পড়া যাবে না। তারপর যা হোক ওনাকে প্রাণে বাঁচানো যায়। কিন্তু তারপর উনি যখন ফেরত আসেন তখন নাকি বিভিন্ন আত্মীয়-স্বজনেরা ওনাকে জ্ঞান দিচ্ছিলেন। তুমি এটা কেন করোনি? তুমি ওইভাবে কেন করেছো? সবাইকে উনি বলেছিলেন, তোমাদের কি কখনো সাপে কামড়েছে? তোমরা জানো যে সাপে কামড়ালে কি হয়? এই জিনিসটা হচ্ছে এইরকম। যার সাথে না ঘটেছে সে কোনোদিন বুঝতেই পারবে না যে কি হতে পারে। কিন্তু যার ঘটেছে তাদের অভিজ্ঞতা আছে। তো উনি আমাকে বলেছেন যে আগে তো আমি ওই ওই কি বলে সিঙ্কের মুখটায় নুন ছড়িয়ে রাখতাম, আগে শুধু নুন দিয়ে ধুয়ে দিতাম। উনি বলেছেন সবার শেষে তো নুন ফেলে রাখবে এবং এখন আমার বাথরুমে তো নুনের ডিব্বায় নুন থাকে। আমি কিন্তু ওই আমাদের নর্দমার ইয়েতেও নুন ফেলে রাখি। বাথরুমে ২ টো কমোডে কিন্তু আমি রাত্রেবেলায় নুন ফেলে রাখি। তবে হ্যাঁ, কেউ যদি উঠে ফ্ল্যাশ করে তাদের সেই অভ্যেসটা তৈরি হয়নি চা পাতার নুন দিয়ে রাখে। আমার হয়ে গেছে। আমার হাসব্যান্ড যেমন তার বাথরুম ব্যবহার করে, সে কিন্তু আর নুনটা হয়তোবা আর দেয় না। কিন্তু প্রয়োজন পড়লে সেটা করতে হবে, অসুবিধা তো নেই। তো এই হচ্ছে সর্বসাকুল্যে ঘটনা। নুন তো এমনিতে প্রাকৃতিক একটা কীটাণুনাশকও তো, যারা মানছেন না এইসব দিকগুলো যাদের মানতে ইচ্ছে করছে না, মানবেন না। শুধু মনে রাখবেন প্রাকৃতিক কীটাণুনাশক, এটা করলে আপনাদের কোনো ক্ষতি নেই, লাভই হবে। আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। তাও বোধহয় ব্লগটা বড় হলো। চাইছিলাম ছোট করতে, এডিট করতে বড্ড দেরি হয় আমার, তাই জন্য। তো চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের দিনের জন্য টাটা।